আজ আমরা কথা বলবো আলেকজান্ডার পোপের সেই বিখ্যাত মক হিরোইক কবিতা দ্য রেপ অফ দ্য লক নিয়ে। ভাবুন তো, একটা মহাকাব্য, কিন্তু সেখানে তলোয়ারের ঝনঝনানি নেই, আছে কাচির খচখচ শব্দ। এখানে কোনো রাজ্য জয়ের লড়াই নেই, বরং পুরো যুদ্ধটা হচ্ছে মাত্র এক গোছা চুল নিয়ে। চলুন এই অদ্ভুত সুন্দর ব্যঙ্গের দুনিয়ায় ঢোকা যাক। কবিতাটা শুরুই হয় এই দারুণ প্রশ্নটা দিয়ে, আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল কথা। পোপ দেখাতে চেয়েছিলেন ১৮ শতকের অভিজাত সমাজে কিভাবে একটা মামুলি ঘটনা দুটো পরিবারের মধ্যে বিশাল এক ঝগড়ার জন্ম দিয়েছিল। আর এই মহাকাব্যিক ভঙ্গির আড়ালেই তিনি আসলে তুলে ধরেছেন সেই সমাজের অন্তঃসার শূন্যতা, তাদের মিথ্যে অহংকার আর সম্মান নিয়ে তাদের অদ্ভুত সব ধারণাকে। আমাদের আলোচনার প্রথম পর্বের নাম চায়ের কাপে তুচ্ছ এক ঝড়, আর এই নামের পেছনে কিন্তু একটা সত্যি ঘটনা লুকিয়ে আছে। চলুন তো দেখি কোন বাস্তব ঘটনা আলেকজান্ডার পোপকে এমন একটা অবিস্মরণীয় ব্যঙ্গ কবিতা লিখতে উস্কে দিয়েছিল, যা আজও এত প্রাসঙ্গিক। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। এত বড় একটা কবিতার উৎস হল সামান্য একগোছা চুল কেটে নেওয়া। লর্ড পেট্রে এক সামাজিক অনুষ্ঠানে আরাবেলা ফার্মোর নামে এক তরুণীর একগোছায় চুল কেটে নেন তার অনুমতি না নিয়েই। আর ব্যাস, এই ছোট্ট ঘটনাতেই দুটো অভিজাত পরিবারের সম্মানে একেবারে আগুন লেগে গেল। তখন পোপের এক বন্ধু জন ক্যারেল তাকে বললেন, আরে এমন একটা কিছু লেখো যাতে হাসতে হাসতে এদের ঝগড়াটা মিটে যায়। তো পোপ এই সামান্য ঘটনাটাকে একটা মহাকাব্যের চেহারা দেওয়ার জন্য একটা বিশেষ সাহিত্যিক কৌশল ব্যবহার করেছিলেন। চলুন দেখি কিভাবে তিনি একটা তুচ্ছ ঝগড়াকে প্রায় ট্রয়ের যুদ্ধের মতো বিশাল করে তুলেছিলেন, আর এর মাধ্যমেই সেই সমাজের ফাঁপা আদর্শগুলোকে একেবারে তুলোধনা করেছিলেন। এই স্টাইলটাকেই বলা হয় মক হিরোইক বা ব্যঙ্গ মহাকাব্য। এটা আসলে এক বিশেষ ধরনের স্যাটায়ার। এর মূল উদ্দেশ্য হল মহাকাব্যের বিশালতার মোড়কে একটা তুচ্ছ বিষয়কে দেখানো। ফলে কি হয়, বিষয়টা আরও বেশি হাস্যকর আর অর্থহীন মনে হয়। পোপ ঠিক এই অস্ত্রটাই ব্যবহার করেছিলেন। এর পেছনের মূল নীতিটা খুবই সোজা, বৈপরীত্য বা কন্ট্রাস্ট। যখন একগোছা চুল কাটার মতো একটা ঘটনাকে এমনভাবে বলা হয় যেন কোনো রানীকে অপহরণ করা হয়েছে, তখন পুরো পরিস্থিতিটাই একটা হাসির খোরাক হয়ে ওঠে। মানে বিষয়বস্তু যত ছোট, তার বর্ণনা তত বড়। আর এই বৈপরীত্যের কারণেই ব্যঙ্গটা আরও ধারালো হয়, আর সমাজের মূল্যবোধের অবক্ষয়টা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বৈপরীত্যটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা পোপের কবিতাকে হোমারের ইলিয়াডের মতো একটা ক্লাসিক্যাল মহাকাব্যের পাশে রাখি। দেখুন, ইলিয়াডের যুদ্ধের কারণ কি? রানী হেলেনের অপহরণ। আর এখানে বেলিন্ডার একগোছা চুল চুরি। মানে কোথায় কি? ইলিয়াডে আছে অ্যাকিলিসের সেই ভয়ঙ্কর রাগ, আর এখানে আছে বেলিন্ডার অভিমানী রাগ। অলিম্পাসের দেবদেবীর জায়গায় পোপ নিয়ে এলেন সিলফ আর নোমের মতো সব ছোট আত্মাদের। আর অস্ত্রের কথা ভাবুন, বীরের তলোয়ারের বদলে এখানে ব্যবহার হচ্ছে একজোড়া কাঁচি আর নাকে দেওয়ার জন্য একটু নস্যি। এর চেয়ে বড় ব্যঙ্গ আর কি হতে পারে? এই যে সিলফদের কথা বললাম, এরা হলো কুমারী মেয়েদের অদৃশ্য রক্ষাকারী আত্মা। মানে এরা আসলে মহাকাব্যের দেবদেবীদের একটা প্যারোডি। যেখানে দেবতারা রাজ্য বা বীরদের জীবন রক্ষা করেন, সেখানে সিলফদের একমাত্র কাজ হল বেলিন্ডার পোশাক, চুল আর সবচেয়ে জরুরি তার সামাজিক সম্মান বাঁচানোর চেষ্টা করা। যদিও শেষ পর্যন্ত তারা ব্যর্থই হয়। বেশ, এবার চলুন কবিতার একেবারে মূল রণাঙ্গনে প্রবেশ করি। সেই নাটকীয় মুহূর্ত যখন হ্যাম্পটন কোর্ট প্রাসাদে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে চলেছে, আর সেই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে একগোচ্ছা চুল। হ্যাম্পটন কোর্ট প্রাসাদে সবাই তখন ওমব্রে নামে একটা তাসের খেলায় মগ্ন, আর তখন থেকে কিন্তু যুদ্ধের আবহটা তৈরি হতে থাকে। পোপ এই তাসের খেলাকে বর্ণনা করেছেন এমনভাবে যেন দুটো সেনাবাহিনী একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখানে রাজা রানীরা হল জীবন্ত সৈন্য, আর খেলার প্রত্যেকটা চাল যেন এক একটা রণকৌশল। এর মাধ্যমে অভিজাত সমাজের ঠুনকো অহংকার আর জেতার তীব্র আকাঙ্ক্ষাটা দারুণভাবে ফুটে ওঠে। খেলার পরে গল্পের খলনায়ক ব্যারন তার আসল উদ্দেশ্য নিয়ে এগিয়ে আসেন। তার চোখে জয়ের লোভ আর হাতে উদ্যত এক মারাত্মক অস্ত্র, যা আসলে আর কিছুই নয়, একজোড়া কাঁচি। পোপের বর্ণনায় মনে হবে যেন কোনো বীর তার ধারালো তলোয়ার নিয়ে শত্রুর দুর্গে হানা দিচ্ছে, যদিও তার লক্ষ্য শুধু বেলিন্ডার সুন্দর একগোছা চুল।
কিন্তু বেলিন্ডার অদৃশ্য রক্ষীরা কি এত সহজে হার মানবে? তার প্রধান সেনাপতি এরিয়েল নামের এক সেলফ আপ্রাণ চেষ্টা করে তাকে সাবধান করার। ব্যারেন যখনই চুল কাটার জন্য কাঁচিটা এগিয়ে নিয়ে যান, তখনই কোনো না কোনো সেলফ এসে বাধা দেয়। এই দৃশ্যটা একটা টানটান উত্তেজনা তৈরি করে, যেন কোনো দৈব শক্তি এক নিষ্পাপকে রক্ষা করার জন্য মহাকাব্যিক লড়াই চালাচ্ছে। কিন্তু সব প্রতিরোধী বৃথা গেল। পোপ এখানে ব্যঙ্গ করে বলেছেন, নারী যখন পুরুষের প্রেমে পড়তে চায় তখন নাকি সব দৈব শক্তি অসহায় হয়ে পড়ে। ব্যারনের সেই শানিত কাচি অবশেষে কেটে ফেলল বেলিন্ডার পবিত্র চুলের গোছা। একটা চুল কাটা হয়ে উঠল এক মহাকাব্যিক বিপর্যয়। চুল হারানোর পর বেলিন্ডার প্রতিক্রিয়া ছিল ভয়ঙ্কর। তার চিৎকারে নাকি হ্যাম্পটন কোর্টের দেয়াল কেঁপে উঠেছিল। কারণটা হলো, এটা শুধু একগোছা চুল ছিল না। 18 শতকের সমাজে একজন অবিবাহিত নারীর কাছে তার সৌন্দর্য আর সম্মানই ছিল সবচেয়ে বড় সম্পদ। আর সেই সম্মানের প্রতীকই আজ সবার সামনে চুরি হয়ে গেছে, যা তার সামাজিক মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলে দিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আম্ব্রিয়েল নামের এক দুষ্টু নোম পাতালের প্লিহার গুহা বা কেভ অফ স্প্লিনে যায়। অষ্টাদশ শতকের বিশ্বাস অনুযায়ী এই গুহাটাই ছিল বিষণ্ণতা আর খিটখিটে মেজাজের উৎস। সেখান থেকে সে বেলিন্ডার জন্য দীর্ঘশ্বাস আর কান্নার শিশি নিয়ে আসে, যাতে বেলিন্ডার রাগ আর দুঃখ আরও শতগুণ বেড়ে যায়। এই অতিপ্রাকৃত হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও হাস্যকর করে তোলে। তো এই তুচ্ছ একটা ঘটনা নিয়ে লেখা কবিতাটি কিভাবে সাহিত্যের ইতিহাসে একটা স্থায়ী জায়গা করে নিল? চলুন এবার কবিতাটির ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কবিতাটা কিন্তু একবারে আজকের এই চেহারায় আসেনি। পোপ এটিকে বেশ কয়েকবার এডিট করেছেন। 1712 সালে এটি প্রথম বের হয় মাত্র 2টো স্বর্গে। এরপর 1714 সালে তিনি এটাকে আরও বড় করে 5টা স্বর্গে নিয়ে আসেন, আর তখনই সিলভদের পুরো জগৎটা যোগ করেন। সবশেষে 1717 সালে ক্লারিসার সেই বিখ্যাত ভাষণটা যোগ করে তিনি এর চূড়ান্ত রূপ দেন। দি রেপ অফ দি লকের প্রভাব কিন্তু ছিল অনেক গভীর। এটি ইউরোপে মক হিরোইক স্টাইলটাকে ভীষণ জনপ্রিয় করে তোলে, আর বহু ভাষায় অনুবাদও হয়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো, এর প্রভাব সাহিত্য ছাড়িয়ে জ্যোতির্বিজ্ঞানেও পৌঁছেছে। ইউরেনাস গ্রহের 3টা চাঁদের নাম রাখা হয়েছে এই কবিতার চরিত্র, এরিয়েল, আম্ব্রিয়েল এবং বেলিন্ডার নামে। ভাবা যায়, পোপের এই ব্যঙ্গ 300 বছর পরেও কিন্তু দারুণভাবে প্রাসঙ্গিক। তিনি দেখিয়েছিলেন কিভাবে একটা সমাজ তুচ্ছ বিষয়কে অহেতুক গুরুত্ব দেয়। এখন ভাবার বিষয় হলো, সেই যুগ থেকে আমরা কি খুব বেশি এগিয়েছি, নাকি সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরাও প্রতিনিয়ত ছোটখাটো বিষয় নিয়ে একই রকম মহাকাব্যিক ঝড় তুলছি? প্রশ্নটা রইল।